নমস্কার বন্ধুরা, জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেটগুলি। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক 13 জুন। সাবেক রাষ্ট্রপতি ফির প্রমাণ করলেন তিনি পালাননি। চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেওয়া এখতিয়ার অস্থায়ী অনির্বাচিত সরকারের নেই, জানালো সালাউদ্দিন। সারা দেশেই শিক্ষার মান উদ্বেগজনকভাবে খারাপ হয়ে গেছে, জানালো মির্জা ফখরুল। আমরা গণতান্ত্রিক অধিকার চাই, নির্বাচন চাই, জানালো মির্জা ফখরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক 13 জুন। আগামী 13 জুন লন্ডনের একটি হোটেলে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপির নেতা জানিয়েছেন, বৈঠকটি মূলত সৌজন্যের সাক্ষাৎ হলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে আসন্ন জাতীয় নির্বাচন। দলের পক্ষ থেকে নির্বাচন সংক্রান্ত বেশ কিছু প্রস্তাবনা ইতিমধ্যেই তারেক রহমানের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও জানা গেছে। এদিকে 4 দিনের সরকারি সফরে সোমবার সন্ধ্যা 7:30টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ও তার সফর সঙ্গী যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হন। এই সফরে ডক্টর ইউনূসের সঙ্গে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মানসুর এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। সফরটি ঘিরে রয়েছে কূটনৈতিক ও রাজনৈতিক নানা তাৎপর্য। প্রধান উপদেষ্টার সফর সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন প্রেস সচিব সাফিকুল আলম। রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, সফরে অংশ হিসেবে বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন ডক্টর ইউনূস। এ সময় তিনি রাজা চার্লসের কাছ থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। প্রেস সচিব আরও জানান, লন্ডনে যাত্রার আগে ঢাকায় ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। ওই বৈঠকে সফরের বিভিন্ন দিক ছাড়াও আলোচনায় উঠে এসেছে বাংলাদেশ ও যুক্তরাজ্যের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াবলী। সফরকালে বৈঠক হবে বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয় নিয়েও। 4 দিনের এই সফর দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের আশাও প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। সাবেক রাষ্ট্রপতি ফির প্রমাণ করলেন তিনি পালাননি। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ব্যাংকে চিকিৎসা নিয়ে দেশে ফিরছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান থেকে নেমে দেশে ফিরে অনেক প্রশ্নের জন্ম দিয়েছেন তিনি। গত 7ই মে দিবাগত রাতে তার চিকিৎসার্থে থাইল্যান্ড যাওয়া নিয়ে ব্যাপক তোলপাড় হয়েছে। দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সবার অগোচরে এবং সর্বোচ্চ পর্যায়ের সম্মতি বা অনুমতি ছাড়া তার যেতে পারার কথা নয়। তা সত্ত্বেও বিষয়টি নিয়ে শুরু হয় তোলপাড়। কিশোরগঞ্জের এসপি ও বিমানবন্দরের কয়েকজন ইমিগ্রেশন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তারপর 3 জন উপদেষ্টার সমন্বয়ে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। সেই তদন্ত কমিটি এখনও কোনো রিপোর্ট জমা দেয়নি। রোববার দেশে ফেরার পর সাবেক রাষ্ট্রপতি বিমানবন্দরে বা বাইরে কোনো বাধাও পাননি। স্বাভাবিক কারণেই প্রশ্ন ওঠে, শেখ হাসিনার সরকারের পতনের প্রায় 3 বছর আগে আসরে যাওয়া সাবেক প্রেসিডেন্ট থাইল্যান্ড যাওয়া নিয়ে এত বিক্ষোভ প্রতিবাদ কেন, কি উদ্দেশ্যে, এবং তারপর কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থাই বা নেওয়া হয়েছিল কেন? নির্বিঘ্নে দেশ ছেড়ে একেবারে নির্বিঘ্নেই সাবেক রাষ্ট্রপতি দেশে ফেরার বিষয়ে পুলিশের আইজি বাহারুল আলম ডয়চে ভেলেকে বলেছেন, তাকে গ্রেপ্তার করার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। তাহলে কিভাবে গ্রেপ্তার করব? শেখ হাসিনার সময়ে 2 বারের রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ যাওয়ার ঘটনায় গত 7ই মের পর কিশোরগঞ্জের পুলিশ সুপার হাসান চৌধুরী ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাহসিন আরিফকে প্রত্যাহার করা হয়। এছাড়া আব্দুল হামিদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তা কিশোরগঞ্জ সদর থানার উপপরিদর্শক আজহারুল ইসলাম এবং পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক মোহাম্মদ সালেমানকে সাময়িক বরখাস্ত করা হয়। এর পাশাপাশি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আরবকে প্রধান করে তিনি উপদেষ্টার সমন্বয়ে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। কমিটির অন্য 2 সদস্য হলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজাওয়ানা হাসান এবং নৌ পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। আব্দুল হামিদ কিভাবে দেশের বাইরে গেলেন, কারা এজন্য দায়ী, এসব জেনে 15 দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা। ওই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, আব্দুল হামিদকে দেশ ত্যাগে যারা সহায়তা করেছে তাদের কাউকে রেহাই দেওয়া হবে না, তাকে ইন্টারপোলের মাধ্যমে ফেরত আনা হবে। এখন অবশ্য তার বক্তব্য বদলে গেছে। একই ব্যক্তি নির্বিঘ্নে দেশে ফেরার পর এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টার সাংবাদিকদের বলেছেন, অনেক মামলা হয়েছে, সেগুলোর তদন্ত হচ্ছে, তদন্ত শেষে যে দোষী হবে তাকে আইনের আওতায় নেওয়া হবে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তোলে জাতীয় নাগরিক পার্টি। এই
দাবি আদায়ের চাপ সৃষ্টির জন্য প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনেও অবস্থান নেয় তারা। 10ই মে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত করে। এছাড়া আওয়ামী লীগের বিচারের জন্য মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধন করে দলের বিচারের ধারা যুক্ত করা হয়। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ গত 7ই মে দিবাগত রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংকে যান। ওই সময় ইমিগ্রেশনের ভিডিও ফুটেজ সহ সবকিছু পর্যালোচনা করে দেখা যায় তিনি ডিআইপি ব্যবস্থাপনায় কোনো রকম চেকিং এবং বাধা ছাড়াই লুঙ্গি পরে উড়োজাহাজে ওঠেন। এরপর গতকাল রোববার দিবাগত রাত 2:30 কোনো বাধা ছাড়াই লুঙ্গি পরেই শাহজালাল বিমানবন্দর হয়ে তিনি দেশে ফেরেন। তার সঙ্গে ছিলেন শ্যালক ডক্টর নাওশাদ খান ও ছোট ছেলে রিয়াদ আহমেদ। দেশে ফেরার পর আব্দুল হামিদ তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে যাননি। ঢাকায় নিকুঞ্জের বাসায়ও তিনি ওঠেননি বলে জানা গেছে। 2024 সালের 5ই আগস্টের পর থেকে তিনি একটি বিশেষ জায়গায় ছিলেন। বিদেশ থেকে ফেরার পর সেখানেই ফিরে গেছেন বলে তার ঘনিষ্ঠ একজন নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে। তিনি আরও জানান, সাবেক রাষ্ট্রপতি এখনও প্রচণ্ড অসুস্থ, তিনি ক্যান্সারে আক্রান্ত। এই বিশেষ জায়গায় সাবেক রাষ্ট্রপতির স্ত্রীও আছেন, নিরাপত্তার কারণেই সেখানে আছেন তারা। জুলাই আন্দোলনের সময় একটি মিছিলে হামলার ঘটনায় কিশোরগঞ্জের একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকেও আসামি করা হয়। পুলিশ জানিয়েছে ওই মামলায় এখনো চার্জশিট হয়নি। আব্দুল হামিদ ব্যাংক থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে রোববার দিবাগত রাত 2:30 দিকে দেশে ফেরেন। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ ডয়েচে ভেলেকে বলেন, আমাদের কাছে তার ব্যাপারে কোনো নির্দেশনা ছিল না, কোনো গ্রেপ্তার বা ওয়ারেন্টের ব্যাপারেও আমাদের কিছু জানানো হয়নি। বিষয়টি প্রধানত দেখে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ইমিগ্রেশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, তিনি যখন দেশের বাইরে যান তখনও তার বিদেশে যাওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা ছিল না, আর যখন ফিরলেন তখন তাকে আটক বা গ্রেপ্তারের কোনো নির্দেশনা ছিল না। তিনি আরও বলেন, তার বিদেশে যাওয়া এবং ফেরা দুইটি বিষয়েই দেশের সর্বোচ্চ কর্তৃপক্ষ অবগত আছে। বিমানবন্দর থানা পুলিশও জানিয়েছে সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের আদেশ বা ওয়ারেন্টে তাদের কাছে নেই। বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও একই তথ্য জানায়। পুলিশের আইজি বাহারুল আলম ডয়েচে ভেলেকে তিনি যখন দেশের বাইরে গেছেন তখন তাকে গ্রেপ্তার করার কোনো যুক্তিসঙ্গত কারণ ছিল না, তাই তাকে গ্রেপ্তার করা হয়নি। এখন ফিরে আসার সময় তাকে গ্রেপ্তারের যুক্তিসঙ্গত কোনো কারণ নেই, তাই তাকে গ্রেপ্তার করা হয়নি। দেশের ভেতরে তাকে গ্রেপ্তারের কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। কোনো কারণ না থাকলে তাকে কিভাবে গ্রেপ্তার করব? চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেওয়া এখতিয়ার অস্থায়ী অনির্বাচিত সরকারের নেই, জানালো সালাউদ্দিন। চট্টগ্রাম বন্দর বা রাখাইন করিডোর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেবলমাত্র একটি জনগণের নির্বাচনে নির্বাচিত রাজনৈতিক সরকারের মধ্যেই নেওয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সোমবার সন্ধ্যায় কক্সবাজার জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। সালাউদ্দিন আহমেদ স্পষ্ট ভাষায় বলেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গঠিত একটি রাজনৈতিক সরকারই এ ধরনের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে। কোনো অস্থায়ী ও অনির্বাচিত সরকারের সেই এখতিয়ার নেই। এ সময় বিএনপির এই নেতা আগামী জাতীয় নির্বাচন নিয়ে বলেন, এপ্রিল মাস বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় বাস্তবতা বিবেচনায় জাতীয় নির্বাচনের জন্য উপযুক্ত নয়। পাবলিক পরীক্ষা, আবহাওয়ার, রমজান সব মিলিয়ে ওই সময় নির্বাচন করলে অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি হবে না। তিনি জানান, বিএনপি চায় দেশের অধিকাংশ রাজনৈতিক দলের সম্মিলিত মতামতের ভিত্তিতে নির্বাচন ডিসেম্বরের আগেই অনুষ্ঠিত হোক। এর আগে সালাউদ্দিন আহমেদ কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ের পুনর্নির্মাণের কাজ পরিদর্শন করেন। উল্লেখ্য, 2024 সালের 4ই আগস্ট এই কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে পুড়িয়ে দেয় বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়। তিনি বলেন, বিএনপি মানেই গণতন্ত্রের ঠিকানা। এই কার্যালয়কে একটি আধুনিক বহুতল ভবনে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। একদিন বিকেলে পেকুয়া উপজেলা বিএনপির কার্যালয়ের উদ্বোধন শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন সালাউদ্দিন আহমেদ। পরে তিনি 2024 সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানে নিহত ছাত্রদলের নেতা ওয়াসিমের কবর জিয়ারত করেন এবং ওয়াসিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, বিএনপির বিশ্বাস করে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। অস্থায়ী প্রশাসন জাতীয় সম্পদ নিয়ে বড় সিদ্ধান্ত নিলে তা জনগণের প্রতি অবিচার হবে। সারা দেশে শিক্ষার মান উদ্বেগজনকভাবে খারাপ হয়ে গেছে, জানালো মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র যেমন অধিকার ঠিক তেমনই এটা দায়িত্ব এবং দেশের জাতি জনগণের প্রতি দায়বদ্ধতাও বটে। গণতান্ত্রিক সংগ্রামের অংশ হিসেবে আমরা যেমন অধিকার, নির্বাচন ও নিরাপত্তা চাই, তেমনি গণতন্ত্রের প্রতিষ্ঠানিক রূপ দিতে হলে আমাদের দেশ জাতির জনগণের প্রতি দায়বদ্ধতা পূরণের বিষয়ে সচেতনতা প্রয়োজন। দায়িত্ব পালনের মাধ্যমেই গণতন্ত্র সত্যিকারের প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারে। সোমবার দুপুরে ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, দেশে এত আন্দোলন, বিপ্লব ও গণঅভ্যুত্থান হলেও শিক্ষার মান আগের চেয়ে অনেক কমে গেছে। তিনি বলেন, আমরা গণতান্ত্রিক অধিকার, নির্বাচন, অন্য অধিকার, ছাত্রদের অধিকার চাই। শুধু গণতন্ত্র হলেই তো হবে না, সেই গণতন্ত্রকে বুঝতে হবে। গণতান্ত্রিক যেমন অধিকার আছে, গণতন্ত্রের তেমন দায়িত্ব আছে। সেই দায়িত্ব পালন করলে গণতন্ত্র সত্যিকারের অর্থে একটা প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারবে। জাতির পুনর্গঠনে শিক্ষার গুরুত্ব তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, এই জাতি পুনর্গঠন করতে গেলে আমাদের ছাত্রদের তৈরি করতে হবে। তারা
তারা যেন সব ক্ষেত্রে তাদের যোগ্যতা প্রমাণ দিতে পারে। তিনি বর্তমান বিশ্বকে প্রতিযোগিতার মূল্যে উল্লেখ করে বলেন, এই বিশ্বে টিকে থাকতে হলে কিন্তু জ্ঞানের প্রতিযোগিতা করতে হবে। এখন তো আরো কঠিন হয়েছে, টেকনোলজি এমন এক জায়গায় চলে গেছে যে টেকনোলজিতে যদি আমরা কোপ আপ করতে না পারি তাহলে আমরা পিছিয়ে যাব। দেশের শিক্ষার মান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সারা দেশের শিক্ষার মান উদ্বেগজনকভাবে খারাপ হয়ে গেছে। কে দায়ী সেদিকে না গিয়ে আমি বলতে চাই সামগ্রিকভাবেই মান কমেছে। শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা যেন গাফিলতি না করে, আপনারা কোনো কম্প্রোমাইজ করবেন না। ছাত্রদের কাছ থেকে ঠিকমতো পড়া বুঝে নেবেন এবং তারা যেন বোঝে সেই জিনিসটা আপনারা নিশ্চিত করবেন। জ্ঞানের কোনো বিকল্প থাকতে পারে না। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা একটি আনন্দ র্যালি বের করে ঠাকুরগাঁও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় রিভারভিউ স্কুলের শিক্ষক সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আমরা গণতান্ত্রিক অধিকার চাই, নির্বাচন চাই, জানালো মির্জা ফখরুল। আমরা গণতান্ত্রিক অধিকার চাই, নির্বাচন চাই, আমরা অন্য অধিকারগুলো চাই, ছাত্রদের অধিকার চাই। শুধু গণতন্ত্র হলেই হবে না, সেই গণতন্ত্রকে বুঝতে হবে। গণতান্ত্রিক যেমন অধিকার আছে, গণতন্ত্রের তেমন দায়িত্ব আছে। সে দায়িত্ব পালন করলেই গণতন্ত্র সত্যিকারের অর্থে একটা প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণতান্ত্রিক অধিকার ও নির্বাচন চেয়ে সোমবার দুপুরে ঠাকুরগাঁও রিভারভিউ উচ্চ বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী উৎসবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন, সারা দেশে শিক্ষার মান উদ্বেগজনকভাবে খারাপ হয়ে গেছে। সেদিকে না গিয়ে আমি বলতে চাই সামগ্রিকভাবেই মান কমছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যেও তিনি বলেন, রাষ্ট্রকে একটা সুন্দর জাতি নির্মাণ করতে হলে প্রথমত আপনাকেই অবশ্য লেখাপড়া করতে হবে, লেখাপড়ার কোনো বিকল্প নেই। দ্বিতীয়ত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে হবে। তৃতীয়ত খেলাধুলা করতে হবে। শারীরিক যোগ্যতা প্রমাণ করতে হলে কাজ করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্র্যাকটিস করতে হবে। শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল আলো বলেন, শিক্ষার্থীরা যেন গাফিলতি না করে, আপনারা সেদিকে ধ্যান রাখবেন। ছাত্রদের কাছ থেকে পড়া বুঝে নেবেন ঠিক মতো এবং সেই জিনিসটা নিশ্চিত করবেন।